আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত। এদিকে বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। অন্যদিকে হিজবুল্লাহর গোপন তথ্য ফাঁস করে হামলা চালানো হয়। এবার যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল। আরও জানিয়ে দেব ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেন শিবিরে পাঠানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। সর্বশেষ জানিয়ে দেব পেজার বিস্ফোরণে চোখ হারালেন ইরানি রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও প্রায় অর্ধশত নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছেন। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে বুধবার ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু রয়েছেন। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪১,২৫২ জনে দাঁড়িয়েছেন। এ হামলায় নিহতদের মধ্যে ১৬,৫০০ শিশু রয়েছে। এছাড়া হামলায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ১০,০০০ শিশু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এ হামলায় সব মিলিয়ে গাজা ৯৫,৪৯৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে রয়েছেন ৫,৭০০ জনের বেশি। অন্যদিকে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের ১,১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৮,৭৩০ জন। জাতিসংঘের সংস্থাগুলো বলছে ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজায় ৯০% বাসিন্দা বস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েক লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন। এমনকি উপত্যকাটির বেশিরভাগ হাসপাতালে বন্ধ অবস্থায় রয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের হামলার বস্তুচ্যুত হয়েছেন গাজায় ৮৫% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তারা। এছাড়া ভূখণ্ডের ৬০% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি। বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ইউক্রেন যুদ্ধের দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফ্রান্স সরকার। আর এ খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লামন্ড। পাস টুডে ফার্সি জানিয়েছে বেলারুশে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছে তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। তিনি তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সকল শত্রু প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনও বুঝে উঠতে পারেননি তাদের সবাইকে এই ব্যাপারে হুঁশিয়ার করে দিতে চাই যে এ কাজ করবেন না। বেলারুশে হামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয়া। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে কিয়েভকে অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে পাশ্চাত্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এ অবস্থায় ইউরোপের কোনো দেশ এ ব্যাপারে শঙ্কিত হয়ে উঠেছে যে ইউক্রেন যুদ্ধে এতটা বিস্তৃত ঘটতে পারে যে সে যুদ্ধে আগুন ইউরোপকেও গ্রাস করে ফেলতে পারে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভজিস্লাভ ইমানুয়েল ম্যাক্রন যুদ্ধকে উস্কে দিতে পারেন, যার পরিণতি হতে পারেন ভয়ঙ্কর। রুশ দুমার স্পিকার আরও বলেন পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিণতি কি হতে পারে তা আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টগুলোকে মনে রাখতে হবে। এ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম এই প্রার্থী আরও বলছেন বিশ্ব এখন আরও বেশি সংঘাত ও গোলযোগের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প দাবি করেন যে একমাত্র তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন। অন্যদিকে ফরাসি পত্রিকা লামন্ড ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে ফ্রান্স সরকারের উদ্বেগের কথা জানিয়েছে। পত্রিকাটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ফ্রান্স সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করেছেন ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এ কারণে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। লামডের বিশ্লেষণ অনুযায়ী গত কয়েকদিন ধরে ইউরোপ জুড়ে এই আশঙ্কা তীব্র আকার ধারণ করছে যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অচিরেই রাশিয়ার সঙ্গে সরাসরি ন্যাটোর সংঘাত বেঁধে যেতে পারে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে। ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র লাভকে বলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঠেকানোর জন্য সম্ভাব্য যা কিছু করতে হয় তার সবকিছু করতে আমরা প্রস্তুত রয়েছি। এই ফরাসি কর্মকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সংক্রান্ত হুঁশিয়ারির প্রতি ইঙ্গিত করে বলছেন যে রাশিয়া তার সামরিক অভিযানের বিস্তৃতি ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে এবং বিষয়টিকে গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।
হিজবুল্লাহর গোপন তথ্য ফাঁস করে হামলা চালানো হয়। লেবানন জুড়ে একের পর এক হামলার ঘটনায় আবারও আলোচনা ইসরায়েলি বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্বলতা ইস্যুটি। বিশ্লেষকরা বলছে হিজবুল্লাহর গোপন তথ্য ফাঁস করে চালানো হয় এসব হামলা, যা অত্যন্ত দক্ষ এবং কার্যকর সংগঠন ছাড়া এতটা পরিকল্পিত হামলা সম্ভব নয়। সেক্ষেত্রে উঠে আসছে ইসরায়েলের মোসাদের নাম। হামাস হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ইসরায়েলের গুপ্তচর ভিত্তির ঘটনা নতুন নয়। লেবাননে সাম্প্রতিক পেজার বিস্ফোরণের পর আবারও আলোচনায় এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপনীয় এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তৎপরতা। বিশ্লেষকরা বলছে এত বড় হামলার জন্য হিজবুল্লাহর ভেতর থেকেই তথ্য ফাঁস করা হয়েছে। অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর সংগঠন ছাড়া এটি সম্ভব নয় বলেও মনে করছেন তারা। হলন ইনস্টিটিউট অফ টেকনোলজির সাইবার হেড হারেল মিনাশরি বলেন, দীর্ঘ পরিকল্পনার পরই এ ধরনের হামলা করা হয়েছে। যারাই এ ধরনের হামলা করে থাকুক না কেন, এটা স্পষ্ট যে তারা অত্যন্ত কার্যকর। হিজবুল্লাহর সাংগঠনিক কাঠামোর মধ্যে প্রবেশ করার দক্ষতা রয়েছে তাদের। বিশ্লেষকরা বলছেন এখানেই থেমে যাবে না মোসাদ। নতুন নতুন পনহার অব্যাহত থাকবে হিজবুল্লাহর, হামাসের মতো সংগঠনগুলোর উপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতা। ডক্টর হারেল মিনাশরি বলেন, অবশ্যই কোনো লক্ষ্যকে সামনে রেখে এই হামলা হয়েছে, আর এ ধরনের হামলা একবার হয়, একই পদ্ধতি বারবার ব্যবহার করা হবে না। এর আগে ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং ইরাকে কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পেছনেও দায়ী করা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতাকে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর ভেতর থেকেই গোপন তথ্য ফাঁস করার অভিযোগ ওঠে। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল। সেনাদের সাথে সাক্ষাতে এমন মন্তব্য করছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। বলেন, অভিযানের এই পর্যায়ে প্রয়োজন সাহস, দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা। সেনা ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। লেবাননে মঙ্গলবার ও বুধবার হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি গ্যালান্ট, তবে প্রশংসা করছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার। উত্তরাঞ্চলের সীমান্তের দিকে নতুন করে 10 থেকে 20 হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে তেল আবিব, তবে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলছে গ্যালান্ট। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের শুরু করেছি, সময়ের সাথে তাল মেলাতে হবে। এই যুদ্ধে ব্যাপক সাহস, দৃঢ় লক্ষ্য, অবিচল থাকতে হবে। এবার উত্তরের দিকে গুরুত্ব দেব, জিম্বিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যের কথাও ভুলিনি। একই সাথে গাজায়ও অভিযান পরিচালনা করবে সেনারা। আইডিএফ, সিনবেদ সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে। ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেন শিবিরে পাঠানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। ইরানের হ্যাকাররা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠিয়েছেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স কার্যালয় এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত জুন মাসের শেষ থেকে জুলাই মাসের প্রথম দিকে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে কিছু অযাচিত ইমেলের মাধ্যমে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল। এসব ইমেল যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিল কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাইডেনের সহযোগীদের কাছে পাঠানো এসব ইমেল নিয়ে কি করা হয়েছে, বাইডেন ও কমলার কাছে সেটার ব্যাখ্যা চেয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র লেভিট। তার প্রশ্ন, তারা কি জেনেছিলেন, তারা কখন এসব জেনেছিলেন। কমলা নির্বাচনী প্রচারণার মুখপাত্র মর্গান ফিঙ্গেলস্টেইন জানান, হ্যাকিং এর বিষয়টি জানার পর ডেমোক্রেটিক প্রার্থীর প্রচারণা শিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। তিনি বলেন, প্রচারণা শিবিরে সরাসরি কি পাঠানো হয়েছিল সে সম্পর্কে আমরা কিছুই জানি না। প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির ব্যক্তিগত ইমেল আইডি নিশানা করা হয়েছিল, যা দেখতে স্প্যামের মতো। পেজার বিস্ফোরণে চোখ হারালেন ইরানি রাষ্ট্রদূত। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তাবা আমানি পেজার বিস্ফোরণে আহত হয়েছেন। তার একটি চোখ গলে বেরিয়ে এসেছে, অপর চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নিউ ইয়র্ক টাইমসের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝতেই পারেননি ঠিক কি হয়েছে। হামলার পরপরই আরবি ভাষার কিছু সংবাদ মাধ্যম এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। ইসরায়েল দায় স্বীকার না করলেও দেশটির সংবাদ মাধ্যম পেজার বিস্ফোরণ নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, কয়েক মাস বা বছর ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরা জানিয়েছে, প্রাথমিকভাবে তারা আমানির ব্যাপারে বেশি কিছু জানতে পারেননি। পরে জানা গেল তার আঘাত বেশ গুরুতর, তাকে চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসা হয়েছে। তবে সৌদি মালিকাধীন আল হাদাত নিউজ চ্যানেল বৈরুতে তেহরানের দূতাবাসের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমানি ভালো আছেন, তার আঘাত দেহের বহিরাংশে, তিনি আশঙ্কামুক্ত। সোশ্যাল মিডিয়ায়
ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমানিকে দেখা গেছে হামলার পর লেবাননের একটি রাস্তায় তাকে খুব বিপর্যস্ত দেখছিল। তার শার্টের সামনের অংশে রক্ত লেগেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার 17 সেপ্টেম্বর যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে চালানো এই হামলা এখন পর্যন্ত 9 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। ভাবনীয় এই হামলায় কিভাবে চালানো হয়েছে তা নিয়ে এখনও খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। তবে পুরো চিত্র পেতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে। কারা এবং কিভাবে এই হামলা চালানো হয়েছে তা এখনও রহস্যই রয়েছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার যুগে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এখনও পেজার ব্যবহার করেন। এই ছোট ডিভাইসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও যোগাযোগ রক্ষা করা যায়। পেজার বিস্ফোরণের পর বিভিন্ন গণমাধ্যম জানায় এগুলো তাইওয়ান উৎপাদন করছে। সূত্রের বরাতে রয়টার্স জানায়, লেবাননে প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ান ভিত্তিক গোল্ড অ্যাপোলোর কাছে 5000 পেজার অর্ডার করেছিল। তবে কোম্পানি এমন দাবি নাকচ করে দিয়েছে। একযোগে চালানো এই হামলার পর মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হ্যান্ডেলগুলো এই সংক্রান্ত ছবি ও ভিডিওতে ভরে যায়। অভিনব কায়দায় এমন হামলার পর বিশ্লেষকরা বলছে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটিকে বার্তা দেওয়া হয়েছে।